যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তিতে কপালে ভাঁজ বাংলাদেশের। দুশ্চিন্তা বাড়বে এলডিসি উত্তোলনের পর। নতুন বাজার তৈরির পরামর্শ অর্থনীতিবিদের। সংকট কাটিয়ে রেকর্ড করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। 11 মাসে 32.5 লাখ কন্টেইনার হ্যান্ডলিং। পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রা ধরে রাখায় অর্জন, দাবি ব্যবসায়ীদের। কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের পরও কমছে না খেলাপি ঋণ। বেরিয়ে আসছে আগের সরকারের লুকিয়ে রাখা তথ্য। মার্চ শেষে পরিমাণ 4,20,000 কোটি টাকা। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার মহোৎসব। জালে ধরা পড়ছে ইলিশ সহ নানা প্রজাতির মাছ। বাজারে সরবরাহ বাড়ায় কমেছে দাম, স্বস্তিতে ক্রেতা। এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধার শঙ্কা। ব্যাহত হতে পারে প্রতিদিন 2 কোটি ব্যারেল জ্বালানি সরবরাহ। ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ সহ বহু অঞ্চল। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিতে কপালে ভাঁজ বাংলাদেশের। এটি আরো গভীর হবে এলডিসি উত্তোলনের পর, এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন, সক্ষমতা বাড়াতে না পারলে ব্রিটেনের বাজারে পিছিয়ে পড়ব আমরা। পণ্য বৈচিত্র্যকরণের পাশাপাশি প্রতিযোগিতামূলক দাম ধরে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ইউরোপে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাজ্য। অস্ত্র ও মাদক ছাড়া দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা পান রপ্তানিকারকরা। চলতি অর্থবছরের মে পর্যন্ত 11 মাসে আয় হয়েছে $429 কোটি। যুক্তরাজ্যেও বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার পর ভারত তাদের গার্মেন্টস পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে। এতে পিছিয়ে পড়ার শঙ্কায় বাংলাদেশ। 2029-এর পরে যখন এক্সটেনশনটা ওভার হয়ে যাবে, ট্যাক্স রেট আসবে, আর এদিক থেকে ইন্ডিয়া এফটিএ অ্যাভেল করে ফেলতে পারছে, এই জায়গাটা উইল বি ভেরি ভেরি আমাদের কম্পিটিটিভনেস আমরা হারাই ফেলবো এই জায়গাটাতে টু ইন্ডিয়া। অনেক অর্ডার আমরা এক্সপেক্ট করতে পারি যেটা ইন্ডিয়াতে মুভ করে যেতে পারে। শঙ্কা আরো তীব্র হবে 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর। যদিও যুক্তরাজ্য বলছে 2029 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে। তাই প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পণ্য রপ্তানির সময় কমিয়ে আনার পরামর্শ। আমাদের লিড টাইম কিভাবে ফাস্টার করা যেতে পারে ইউকেতে, আমাদের পোর্টের অ্যাক্সেসিবিলিটি, যে গিভ আস গ্রিন চ্যানেল অ্যাক্সেস, যেখান থেকে আমাদের টাইম লাইন অনেক কমে যাবে। যে যখন আমরা পোর্ট এক্সপোর্ট করছি আমাদের 10-11 দিন লেগে যায় টোটাল ক্লিয়ারেন্স এন্ড এভরিথিং। এটাকে কমিয়ে একদিনের করে আনা পসিবল। ইন্ডিয়া করতে পারছে, ভিয়েতনাম করতে পারছে, সো ওয়াই কান্ট আস। যুক্তরাজ্যের সঙ্গে চুক্তির পর ভারতের ব্যবসায়ীরা তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়িয়েছেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগও তারা কাজে লাগাতে চান। এমন পরিস্থিতিতে নতুন বাজার তৈরি ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। সক্ষমতা বাড়ানোর আসলে কোনো বিকল্প নাই। তো সেটা আমরা যত বেশি ভ্যালু এডিশন করতে পারবো, যত বেশি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্রেংথেনিং করতে পারবো, তত বেশি আমরা আমাদের এই কম্পিটিটিভনেস কিন্তু বাড়বে। ভারত আশা করছে আগামী বছর যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর হবে এবং পরবর্তী 3 বছরের মধ্যে দেশটি ব্রিটেনে তাদের রপ্তানি বাড়াবে অন্তত 12%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের জন্য ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির প্রভাব এখনও পড়েনি যুক্তরাষ্ট্রের বাজারে। বরং চলতি বছরের প্রথম 4 মাসে দেশটিতে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রতিযোগী দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি। এই সময় বাংলাদেশের রপ্তানি আয়ের পরিমাণ ছিল $298.31 কোটি, যা গেল বছরের একই সময়ের তুলনায় 29.33% বেশি। মার্কিন বাণিজ্য দপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে জায়গা করে নিতে একসময় বিশ্বের নানা দেশকে প্রতিযোগিতায় পেছনে ফেলতে হতো বাংলাদেশকে। তবে বর্তমানে চিত্র একেবারেই ভিন্ন। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল এই 4 মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রপ্তানি আয়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ।
ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ তথ্যে দেখা যায় চলতি বছরের প্রথম 4 মাসে 2,621 কোটি 80 লাখ ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে বাংলাদেশ থেকে ছিল 298 কোটি 31 লাখ ডলারের পোশাক। বছর ব্যবধানে এটি 29.33% বেশি। তুলনামূলক কম খরচে মানসম্মত পোশাক উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের অন্যতম শক্তি উল্লেখ করে ব্যবসায়ীরা বলছেন, ট্রাম্পের বাণিজ্য নীতির ফলে চাপে আছে চীন, যার সুবিধা পাচ্ছে বাংলাদেশ। ট্রাম্পের যে একটা নীতি, সে নীতির কারণে সে একটা চায়না বিমুখ একটা নীতি গ্রহণ করেছে এবং এটা সবাই জানতো যে উনি যখন জানুয়ারিতে যখন উনি দায়িত্ব গ্রহণ করবেন, তারপর থেকে উনি চায়নার উপরে একটি স্টিম রোলারের মতো চালাবেন ট্যাক্সেশনের উপরে। তো এই জায়গাটাতে আসলে সবাই বাইরেরা জানতেন আগের থেকে এবং তারা এই কারণে আগের থেকে কিছু কিছু অর্ডার বাংলাদেশের এবং অন্যান্য দেশে তারা সরিয়ে রেখেছিলেন, কারণ ট্রাম্প আনপ্রেডিক্টেবল, এটা সবাই জানে। ফলে ট্যাক্সেশন কোথায় যাবে এটা আসলে কারো কোনো বোধগম্য ছিল না। এই ধারা বজায় থাকলে আগামী কয়েক বছরের মধ্যে মার্কিন বাজারে রফতানির দিক থেকে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও জানান তারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন নেট পোশাক শিল্প মালিকদের সংগঠন BKME এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। ফজলে শামীম এহসান, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত। ফজলে শামীম এহসান, ভারত ও যুক্তরাজ্যের মধ্যে যে চুক্তি হয়েছে, আমরা জানি বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত একটি সুবিধা পায়। তৈরি পোশাক খাতের অন্যতম বড় রফতানি বাজার হচ্ছে যুক্তরাজ্য। ভারত যখন সেই সুবিধা পাবে, এই চুক্তি যখন কার্যকর হবে, তখন আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে? আপনাদের ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজটা আসলে কেমন? ধন্যবাদ। না, এটা তো আসলে খুবই একটা চিন্তার বিষয় যে যদি আমাদের যখন এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে এবং আমাদের গ্রেস পিরিয়ডটা শেষ হয়ে যাবে, তখন যদি আমরা ট্যারিফ বেনিফিট না পাই যুক্তরাজ্যের বাজারে, এবং ভারত যদি তখন একটা ট্যারিফ বেনিফিটের মাধ্যমে একটা কম্পিটিটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, তাহলে আসলে আমরা আমাদের যে বাজারের সক্ষমতা সেটা হারাবো। কারণ এই যে এক্সট্রা যে আমাদের 12% উপরে যে ট্যাক্সটা আসবে, সেইটা দিয়ে আসলে টিকে থাকাটা বর্তমান যে পার্সপেক্টিভ আমাদের ইন্ডাস্ট্রির যে সিচুয়েশন, সেখানে সম্ভব না। ফলে আমাদের এখানে আসলে বেশ কিছু কাজ করার আছে। এক নাম্বার, অবশ্যই আমরা যেন একটা এফটিএ করতে পারি, সেটা এখন থেকে কাজ শুরু করা। কারণ ভারতের যে পরিমাণ দক্ষতা আছে ট্রেড নেগোসিয়েশনের জন্য, আমাদের কিন্তু সত্যি কথা বলতে সেই পরিমাণ নাই আমাদের সরকারের। ফলে আমাদের সময়টা অনেক বেশি লাগবে। ফলে আমরা যদি মনে করি যে আমাদের কাছে আরো 3 বছর 4 বছর আছে, আমরা আস্তে আস্তে শুরু করব, সেটা আসলে আমাদের জন্য ঠিক হবে না। আমাদের উচিত হবে অবিলম্বেই একটা ট্রেড আলোচনা শুরু করা, যেন আমরা একটা উইন উইন সিচুয়েশনে এফটিতে যেতে পারি যুক্তরাজ্যের সাথে। জি, আপনাদের কি উচিত হবে সেটা বললেন, কিন্তু ভারত ইতিমধ্যেই আমরা বিভিন্ন গণমাধ্যমের খবর দেখছি যে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ ইতিমধ্যে অনেকটা বাড়িয়ে দিয়েছেন। সেক্ষেত্রে প্রতিযোগিতায় বাংলাদেশের পিছিয়ে পড়ার কোনো শঙ্কা তৈরি হচ্ছে কিনা? কিছুটা তো সংখ্যা থাকবে, কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে সেটা এফেক্ট হবে। কারণ হলো যে আমাদের যেহেতু এখন আমরা এলডিসি বেনিফিটটা পাচ্ছি, আমরা এখনো ইউকে থেকে কিন্তু ট্যাক্স ফ্রি আমাদের প্রবেশের দিকে রয়েছে। ফলে এখন যেটা হবে সেটা আসলে বিজনেস টু বিজনেস কম্পিটিশন থাকবে। সেটা আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের বিজনেস এনভায়রনমেন্টের উপর নির্ভর করবে। কিন্তু ট্যাক্সেশনের জন্য যে ভারত যে সুবিধাটা পাবে এক্সট্রা, সেটা আসলে আমরা এখনো মনে করছি না। কিন্তু অবশ্যই আমরা একটা প্রতিযোগিতার সম্মুখীন হব, কারণ এতদিন ভারতের ট্যাক্স দিয়ে ঢুকতে হতো, আমরা ট্যাক্স বেনিফিট পেতাম। ফলে আমাদের প্লেইং ফিল্ডটা ছিল অনেক বেশি আমাদের অনুকূলে। কিন্তু এখন কিন্তু সেটা আমাদের অনুকূলে থাকবে না, এখন ব্যবসা টু ব্যবসা কম্পিটিশন হবে। সেখানে আমরা কিছুটা শঙ্কিত হলেও ভীতু নই। আমরা মনে করি যে আমাদের সেই কম্পিটিশন দেওয়ার সক্ষমতা আছে যদি ফিল্ডটা সমান থাকে। কিন্তু যদি তারা ট্যাক্স বেনিফিটে এগিয়ে যায়, তখন কিন্তু আমরা আসলে আর পারবো না। সেক্ষেত্রে এলডিসি গ্রাজুয়েশনের 2026 সালের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এলডিসি গ্রাজুয়েশনের জন্য, এলডিসি গ্রাজুয়েশনের পরও 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা রয়েছে। এই 3 বছরে আসলে কি সম্ভব সেই প্রতিযোগিতার সক্ষমতাটা বাড়ানো? এখন যদি সরকার মনে করে যে আমাদের এই পোশাক শিল্প অর্থনীতির জন্য একটি অপরিহার্য, এবং সরকার যদি সেভাবে তার মানসিকতাটা ঠিক করে এগিয়ে যায়, তাহলে আমি মনে করি অবশ্যই সম্ভব। কারণ এখানে আমার ইউকের সাথে একটি ট্রেড নেগোসিয়েশন যেতে হবে। এছাড়াও আমার যে ব্যবসা বান্ধব যে পরিবেশ, সেটাকে উন্নতি করতে হবে। এই দুইটা কিন্তু আসলে না করার মতো কোনো রকেট সায়েন্স না, কিন্তু সেটা নিয়ে কাজ করতে হবে, এবং এটাতে সবচেয়ে বড় ব্যাপারটা হলো সরকারের সদিচ্ছা। তাহলে সেক্ষেত্রে এলডিসি গ্রাজুয়েশনের পর বড় ধরনের কোনো প্রভাব পড়বে বলে আপনারা মনে করছেন না?
বড় ধরনের প্রভাব তো অবশ্যই পড়বে, কিন্তু আমি সেটা ওভারকাম কিভাবে করা যাবে সেটা আসলে বলছিলাম। বড় ধরনের প্রভাব পড়বে, কিন্তু যখন নাকি এলডিসি গ্র্যাজুয়েশন সরকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, আমরা বারবার এটা মানা করেছি, আমরা বারবার আগের সরকারের সবাই আমরা বলেছি, বর্তমান সরকারকেও বলেছি, কিন্তু যদি সরকারের সেখান থেকে ফেরত আসার কোনো উপায় নাই থাকে, তখন তো আসলে পরবর্তীতে কি করণীয় সেটা নিয়ে আমাদের আলোচনাটা করতে হবে। যদি এলডিসি গ্র্যাজুয়েশন এখন আমরা যদি 2-4 বছরের জন্য যদি বন্ধ করতে না পারি। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে সেটাকে ব্যবহার করতে চাইবেন বা সুযোগ নিতে চাইছেন, এমন কিছু খবর গণমাধ্যমে আসছে। সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি? এটা আমরা প্রায়ই দেখছি, এবং 5ই আগস্টের পর থেকে এটা তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালিয়েছে। আমাদের কিছু অর্ডার তারা নেওয়ারও চেষ্টা করেছিল, কিন্তু আপনি যত যাই বলেন, আমাদের দেশে একটা ভালো জিনিস হলো যে রাজনৈতিক যে ডামাডোল থাকে বা অস্থিরতা থাকে, তার থেকে রপ্তানিমুখী শিল্পগুলোকে সকল সরকার বা সকল রাজনৈতিক দলই এর বাইরে রাখে। তো আসলে এটা বাইরেও এখন জানে যে রাজনৈতিক অস্থিরতার জন্য আমাদের এখানে খুব সমস্যা হচ্ছে না, এবং সেই জায়গাটাতে আসলে ভারত খুব বেশি সুবিধা নিতে পারবে না, এবং বাইরেও আমাদের প্রতি আস্থাশীল যে রাজনৈতিক অস্থিরতা যাই থাকুক, আমাদের রপ্তানিমুখী শিল্পগুলো চালু থাকে। এলডিসি উত্তরণ নিয়ে একটি কমন প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি হয়তো বা এই প্রশ্নের সম্মুখীন আরো হয়েছেন, বাংলাদেশ এখন পর্যন্ত কতটা প্রস্তুত? আমরা একদমই প্রস্তুত না। আমি যদি এক কথায় বলি, আমরা আসলে একদমই প্রস্তুত না। আমাদের কারোর সাথে কোনো এফটিএ হয় নাই, আমাদের কারোর সাথে কোনো পিটিএ হয় নাই, আমাদের কোনো ট্যাক্স বেনিফিটের ব্যাপারে কথা হয় নাই, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে গ্রেস পিরিয়ডটা 3 বছর থেকে 6 বছরে নেওয়ার ব্যাপারে আমরা এখনো কোনো সাকসেসফুল রেজাল্ট পাইনি কারো কাছ থেকে। এমনকি ইজ অফ ডুইং বিজনেসে আমাদের যে সক্ষমতাটা বাড়ানো, আমাদের ব্যবসার যে পরিবেশটাকে আরো উন্নতি করা, সেই ব্যাপারেও আমরা কোনো ফলপ্রসূ কোনো আলোচনা বা ফলপ্রসূ কোনো পদক্ষেপ দেখতে পাই নাই। এই জন্য এক কথায় বলতে গেলে আমরা আসলে এখন পর্যন্ত রেডি হই নাই। জি, এত চ্যালেঞ্জের মধ্যে সুখবরও রয়েছে। অটেক্সার গতকালকের যে হালনাগাদ, সেখানে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। তো আমরা প্রত্যাশা করতেই পারি যে তৈরি পোশাক খাত এগিয়ে যাবে, চ্যালেঞ্জ মোকাবেলা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে তৈরি পোশাক খাতের নানান চ্যালেঞ্জ, ভারত যুক্তরাজ্য চুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন নির্বাহী সভাপতি বিকেএমই এর ফজলে শামীম এহসান। যাচ্ছি অন্য প্রসঙ্গে। জাতিসংঘের গুম প্রতিরোধ বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। গণ অভ্যুত্থানের মধ্যে থেকে একটা নতুন সময় পেয়েছি, একটা নতুন সুযোগ এসেছিল আমাদের কাছে, যে আজকে বাংলাদেশে যে দীর্ঘদিনের যে ক্রন্দন ছিল বাংলাদেশের সাধারণ মানুষের, তাদের পরিবার পরিজনরা গুম হয়ে যাচ্ছে, কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে মায়ের ডাক প্রথম থেকেই এই ব্যাপারে অনেক প্রোগ্রাম করেছে। সে সমস্ত প্রোগ্রামে যারা গুমের শিকার হয়েছিলেন তাদের সন্তানদের কান্না আমাদের সবাইকে স্পর্শ করেছিল। আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ, আপনারা এরকম একটা প্রতিকূল সময়েও ওই প্রোগ্রামগুলোর ছবি খুব ভালো করে ছাপতেন, এবং এই যে বাচ্চাদের কান্না, এটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। এবং আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল, এটা আপনার উচ্চারণ করারও প্রয়োজন ছিল না। আমরা সবাই রিয়ালাইজ করেছি যে ওই সময় যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, যে গুম হয়েছে, সেগুলির তদন্ত এবং বিচার করা। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছিলাম। কাজ কী কী করেছে এটা পরে বলি। তো আজকে যেহেতু আমাদের এই সরকারের এক কমিটমেন্টই হচ্ছে গুমের বিচার, গুমের তদন্ত, সেই জন্য আপনার গুম বিষয়ক কমিটির যে ওয়ার্কিং গ্রুপ, তারা বাংলাদেশে এসছে, তাদের সাথে আমি আজকে মিটিংয়ে বসছি। মিটিংয়ে বসার পর তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। যেমন আপনারা জানেন, আমরা এই দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে, সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল, এই সদস্য রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে আমরা এই গুম বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তি আছে, সেই চুক্তির কোনো ক্লজ বা কোনো বিধানের রিজার্ভেশন দেয়নি। মানে আমরা বলেছি পুরা চুক্তিটাই আমরা মানি, একটা দুইটা বিধান মানি না বা এটার ব্যাপারে আপত্তি আছে সেরকম না, সম্পূর্ণভাবে আমরা এটা এক্সটেনশন করেছি, এটার পক্ষ রাষ্ট্র হয়েছি। পৃথিবীতে আপনার প্রায় 77টার মতো দেশ, দুইটা একটা নাম্বার এদিক সেদিক হতে পারে, এরকম দেশ এই আন্তর্জাতিক চুক্তিটার পক্ষ রাষ্ট্র হয়েছে। কিন্তু আনকন্ডিশনালি পক্ষ রাষ্ট্র হয়েছে এরকম রাষ্ট্র খুব বেশি না। তো আমরা আনকন্ডিশনালি পক্ষ রাষ্ট্র হয়েছি, ওনারা এটা প্রশংসা করেছেন ওয়ার্কিং গ্রুপ। সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং গ্রুপ আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটা প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তারপর আমাদেরকে কিছু কিছু সাজেশন দিয়েছে, যেমন আমাদেরকে তারা বলেছে যে আপনার গুম বিষয়ক যে কমিশনটা আছে, আমাদের কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে, অনেক কষ্ট করছে।
তো ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা। তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে, আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে জিনিসটা উত্থাপন করব। সচিবালয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সরাসরি ছিলাম সেখানে। এদিকে লন্ডন থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সরাসরি যাচ্ছি সেখানে। লাইভ শুরু করতে পারে না, ভালো তো আমার মনে হয় বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে, বিশেষ করে রোজার আগে, রমজানের মাস, এটা আমাদের একটা সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস, তার আগে যে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। তো সেই কাজটা হয়েছে। এখন আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাব। গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম আজকে বহু বছর ত্যাগ স্বীকার করেছে জনগণ, দেশ সেদিকে এগিয়ে যাবে। এখন ডক্টর ইউনূস তো বলেছেন যে যদি সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি হয়, আপনারা কি সেটা চাচ্ছেন যে রোজার আগেই সংস্কার ও বিচারের? না, এগুলো তো শোনেন, সংস্কারের ব্যাপারে আমরা আগেই ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন এবং আমাদের পক্ষ থেকে সব নেতৃবৃন্দ সবসময় বলেছেন যে সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়। সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচারের আওতায় আনার বিষয় আছে। তো বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনও তো আরও দীর্ঘ 6-7 মাস সময় আছে সম্ভব। আর যারা তারপরেও আসবে না, তারপরে তো পরবর্তী সরকার আসলে তাদেরকে বিচারের আওতায় তো আগামী সরকারকেও অনেককে আনতে হতে পারে, তাই না? তো সুতরাং এটা তো চলমান প্রক্রিয়া, আর বিচার তো করবে বিচার বিভাগ। আমার মনে হয় না এগুলো কোনো সমস্যা। একটি রাজনৈতিক দল এই বিষয়টা নিয়ে নানা ধরনের কথা বলছে, কিন্তু সার্বিকভাবে কি আসলে সরকারের এখন নির্বাচনমুখী কর্মকাণ্ডের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন? না, নির্বাচন ব্যতীত আপনি গণতান্ত্রিক রাজনৈতিক যে সাংবিধানিক অধিকার জনগণের ফিরিয়ে দেওয়ার আর তো কোনো পথ নাই। এখানে তো আমরা ঐক্যমত পোষণ করছি সবাই, সারা জাতি। এবং বাংলাদেশের মানুষ গত 20 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, নতুন প্রজন্ম ভোট প্রয়োগ করতে পারে নাই। তো তারা তো সবাই দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ চায়, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে এবং তার জনগণের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে। এটাই তো প্রত্যাশা ছিল, আন্দোলনের ত্যাগের প্রত্যাশা তো এটাই ছিল। সেটা যত দ্রুততম সময়ে সেটা আমরা সেই জায়গায় যেতে পারি, আমি মনে হয় জাতির আশা, জাতির মালিকানা ফিরিয়ে দেওয়ার যে বিষয়টি সেটা আমরা করতে পারবো। একটি রাজনৈতিক দল কিন্তু বলেছে যে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত, এতে তারা, আপনি নিশ্চয়ই জানেন, তাদের অসন্তুষ্ট প্রকাশ করেছে এই বিষয়ে। এটা সকলের, আমি একটা জিনিস বিশ্বাস করি, রাজনীতিক আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে সবার মতামত দেওয়ার এখানে সুযোগ আছে। সুতরাং সবাই তাদের মতামত দিতেই পারে। সুতরাং আমার মনে হয় এটাই গণতন্ত্রের বড় পাওনা আমাদের, যে সবাই তাদের মতামত দিতে পারবে এবং আমাদেরকে আবার এগিয়েও যেতে হবে। ফেব্রুয়ারির আগেই আসলে যাবতীয় কার্যক্রম শেষ করে নির্বাচনের পথে হাঁটা উচিত? অনেক দীর্ঘ সময়, ফেব্রুয়ারি পর্যন্ত লাগারও কোনো কারণ নেই, আমরা তো আগেই বলেছি। সুতরাং আমরা তো ডিসেম্বরের মধ্যেই এইসব সমাধান করে নির্বাচনের কথা বলেছি। সুতরাং ফেব্রুয়ারি আরও দীর্ঘতম সময়। তো সেক্ষেত্রে ডিসেম্বর থেকে জিনিসটা ফেব্রুয়ারিতে গেল কেন? আপনারা তো ডিসেম্বরই বলছিলেন বারবার, তাহলে সমস্যা নাই। এটা কথা হচ্ছে আমরা তো দ্রুততম সময়ে নির্বাচন সবসময় চাই, যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। আর যেখানে আমি তো বলেছি, যত বেশি আমাদের মধ্যে ঐক্যমতের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তত জাতির জন্য এটা ভালো। এই যে আমরা ঐক্যমতে এসেছি এটাই তো বড় কথা। এবং সব সিদ্ধান্তে একটা ঐক্যমত থাকলে, যে স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, ফ্যাসিস্টকে বিদায় করেছি, এবং সেই জাতির প্রত্যাশা পূরণে অনেক বেশি সহজ হবে সেটা। সুতরাং আমরা চেষ্টা করব যেখানে সম্ভব, যত বেশি সম্ভব
ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তগুলো নিতে। গতকালকে জামাত ইসলাম থেকে মন্তব্য করা হয়েছে যে একটি দলের সাথে বৈঠক করে এরকম নির্বাচনী ডেট বা সিদ্ধান্ত হয়েছে, সেক্ষেত্রে বলেছেন যে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা জায়গা থেকে। আমি তো আগেই বলেছি এটা প্রত্যেকে তাদের মতামত দেওয়ার অধিকার আছে, দিতেই পারে। লাস্ট একটা ওয়ান-টু-ওয়ান বৈঠক করেছে, সেই বৈঠকে আসলে আপনি তো নির্বাচনের কথা বলেছেন, এরপরে তো নিশ্চয়ই একটি কমিশনের কথা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে কি এখন কি পুরোপুরি নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন কিনা, তার বার্তাটা কি? না না, নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে তো নির্বাচনের দিকেই তো যাবে, স্বাভাবিক না? এবং সেটাই তো জাতির আজকে প্রত্যাশা, যে জাতি একটা নির্বাচনের দিকে দ্রুততম সময়ে গিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটবে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে। সুতরাং নির্বাচনের যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সে টানেলে প্রবেশ করবে। লন্ডন থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার বন্দর বাণিজ্যের খবর। $32 লাখ কন্টেইনার, 12 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং ও 4000 জাহাজ ভিড়িয়ে চলতি অর্থবছরে আগের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। অথচ অর্থবছরের শুরুতে টানা 3 মাস রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দীর্ঘস্থায়ী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশের আমদানি রফতানি বাণিজ্য। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এরপর দেশের বিভিন্ন জেলায় শুরু হয় আকস্মিক বন্যা, আর এর প্রভাবে সেপ্টেম্বর পর্যন্ত বিপর্যয়ের কবলে পড়ে দেশের অর্থনীতি, স্তিমিত হয়ে পড়ে আমদানি রপ্তানি বাণিজ্য। কিন্তু অক্টোবর থেকে ম্যাজিক্যালি ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। বিশেষ করে চলতি বছরে 14 জুন পর্যন্ত 31,63,000 কন্টেইনার, 12.5 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে বন্দরে ভিড়েছে পণ্যবাহী 3,900 জাহাজ। দেশে আমদানি রপ্তানি প্রবৃদ্ধির হার বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে বন্দরের বিভিন্নমুখী সংস্কার কার্যক্রমের জন্যই। বন্দরের মতোই চলতি অর্থ বছরে 6,88,000 রপ্তানি এবং 2,54,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড করেছে 21টি বেসরকারি অফ ডক। দেশের প্রায় সার্বিক রপ্তানি পণ্যের প্রায় পুরোটাই কিন্তু অফ ডক হ্যান্ডেল করছে। সুতরাং এই প্রবৃদ্ধিটা কিন্তু দেশের সামগ্রিক রপ্তানি খাতের প্রবৃদ্ধিরই পরিচায়ক। সংকটের মাঝেও তৈরি পোশাক খাত রপ্তানি লক্ষ্যমাত্রা ধরে রাখায় এই অর্জন বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। বিশেষ করে চট্টগ্রাম বন্দর দিয়েই চলতি অর্থ বছরের প্রথম 3 প্রান্তিক অর্থাৎ মার্চ পর্যন্ত প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে। একইভাবে এসেছে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল। আমরা ওভারটাইম করেছি, অনেক এক্সপেন্ডিচার বাড়াইছি, খরচ যেখানে খরচের দিকে না তাকিয়ে আমাদের ব্যবসা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের কর্মকাণ্ড আমরা কিন্তু চালিয়ে রেখেছি, সেই জন্য সম্ভব হচ্ছে। রয়েট লিস্ট অনুযায়ী বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। মূলত কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতার উপর নির্ভর করে এই তালিকা তৈরি করা হয়। 2024-25 চলতি অর্থ বছর বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। অর্থ বছরের শুরুতে গণ অভ্যুত্থান, এরপর আকস্মিক বন্যা, এর মাঝে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। ঈদের ছুটি শেষে শুরু হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বাংলাবান্ধা স্থলবন্দরে আছেন সহকর্মী সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, সড়কপথে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ স্থলবন্দর হচ্ছে পঞ্চগড়ের
বাংলাবান্ধা স্থলবন্দর। এই বন্দরটি ঈদের 10 দিন ছুটির পর কিন্তু গতকাল থেকে এই বন্দরের আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটা কিন্তু পুনরায় স্বাভাবিক হয়েছে। আমি জানিয়ে রাখি যে গতকাল আমদানি রপ্তানি কার্যক্রমের প্রথম দিনে কিন্তু এই বন্দরটিতে 20টি ট্রাকে ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি করা হলেও কিন্তু বাংলাদেশ থেকে পাট বোঝায় 11টি ট্রাক এখান থেকে নেপালের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে আজকের যে দ্বিতীয় দিনটি রয়েছে, দ্বিতীয় দিনে কিন্তু একটি নতুন সমস্যা আমরা লক্ষ্য করেছি। আমরা জেনেছি যে ভারতের অভ্যন্তরীণ যে ফুলবাড়ি স্থল বন্দর রয়েছে সেখানকার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং শ্রমিকরা সেখানে নতুন করে একটি দাবি তুলে আন্দোলন শুরু করেছে। এর কারণে সেখান ভারত বা ভুটান থেকে কোনো রকম পণ্যবাহী ট্রাক এই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এর কারণে আমরা দেখেছি যে সকাল থেকে এখানে একটি সুনসান নীরবতা বিরাজ করছে। শুধুমাত্র যারা ইমিগ্রেশন বা অন্যান্য কাজের মানুষ রয়েছে তারা কিন্তু এই বন্দরে তারা অবস্থান করছেন। একই সাথে এখানে মানুষজন কিন্তু এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু অবসর সময় অতিবাহিত করছেন। আমি বলে রাখি যে জেনেছি যে ভারতের অভ্যন্তরীণ যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে সেখানে শ্রমিকরা তাদের দাবি তুলেছেন তাদের যে পাথর ভারত থেকে যে পাথর রয়েছে ভারতীয় পাথর সেগুলোকে বাংলাদেশে আমদানি করতে হবে। একই সাথে ভুটানের যে সকল গাড়ি রয়েছে সেগুলোকে ভুটান থেকে ভারতে আনে সেখানে কিন্তু আনলোড করে তাদের গাড়িতে বাংলাদেশে আমদানি করতে হবে বলে এমনটা তারা দাবি করছেন বলে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি। তো বলা যায় বাংলাবান্ধা স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক থাকলেও কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রকার পাথর বা পণ্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সর্বশেষ খবর। সরাসরি ছিলাম পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। 334 কোটি টাকা হয়েছে মোট ঋণের, যা 24.13%। রোববার সন্ধ্যায় এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। গত ডিসেম্বর শেষে এই ঋণের পরিমাণ ছিল 3,45,765 কোটি টাকা, যা ছিল মোট ঋণের 20.20%। হিসেব বলছে 3 মাসে খেলাপি ঋণ 74,570 কোটি 8 লাখ টাকা বেড়েছে। দেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে সরকারের নেওয়া নানা উদ্যোগের মধ্যেই খেলাপি ঋণ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত মার্চ পর্যন্ত দেশে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 17,41,992 কোটি টাকা। ডিসেম্বর পর্যন্ত এই পরিমাণ ছিল 17,11,402 কোটি টাকা। বর্ষা এলেই জমে ওঠে ঝালকাঠির আটঘরের নৌকার হাট। পিরোজপুর এবং বরিশালের ব্যবসায়ীরাও নিজেদের তৈরি নৌকা নিয়ে আসেন এই হাটে। নৌ যোগাযোগের সংস্কৃতি রক্ষায় নৌকার কারিগরদের ক্ষুদ্র ঋণ ও কারিগরি সহযোগিতা দেয়ার আশ্বাস জেলা বিসিক কর্মকর্তার। পলাশরায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। রাস্তার দুই পাশে সাজানো নৌকার এ চিত্র বলে দিচ্ছে প্রকৃতিতে শুরু হয়েছে বর্ষার আগমন। চিরচেনা ঐতিহ্যের অংশ হিসেবে জমে উঠেছে নৌকার হাট। হাঁকডাকে বিক্রি হচ্ছে ছোট বড় ডিঙি নৌকা। অসংখ্য খালবিল আর নদীর কারণে ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালে সারা বছরই চাহিদা রয়েছে নৌকার। বিশেষ করে বর্ষায় যখন খালবিল পানিতে টইটুম্বুর হয়ে যায় তখনই কদর বেড়ে যায় নৌকার। আর এ সময় জমে ওঠে আটঘরের এ নৌকার হাট। হাটে যাওয়া, কান্দিতে যাওয়া, কৃষি কাজে ধান কাটতে যাওয়া, নৌকা আমাদের সবসময় জন্য প্রয়োজন। এটা আমাদের তালই দাদা হইতেই হাট আমরা দেখতে দেখতে আসছি। একটা 5,000, 7,000, 2,000, 3,000 নৌকা বুঝছে, ছোট বড় আছে। নৌকার কারিগরদের ক্ষুদ্র ঋণ ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা বিসিক কর্মকর্তা। কারিগরদেরকে বিসিক আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর। এছাড়াও ওনারা যদি কোনো কারিগরি সহায়তা প্রয়োজন মনে করে এবং বিসিকের সহায়তা চায়, বিসিক তাদেরকে সহায়তা প্রদানে বদ্ধপরিকর। আটঘরের এ নৌকার হাট থেকে পিরোজপুর, বরিশাল ও ঝালকাঠির 10,000 মানুষের জীবিকা নির্বাহ হয়। সময় সংবাদ, ঝালকাঠি। বাণিজ্য। সমুদ্রে 58 দিন মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেদের জালে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। এতে পটুয়াখালীর পাইকারি বাজারগুলোতে বেড়েছে মাছের সরবরাহ। প্রকারভেদে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে দাম। স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাছে। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর পাইকারি আড়তে হাঁকডাকে বিক্রি হচ্ছে মাছ। সরবরাহ ভালো থাকায় কম দামে মাছ কিনতে পারছেন ক্রেতারা।
সব প্রজাতির মাছের প্রজনন নির্বিঘ্ন করতে সমুদ্রে 58 দিনে নিষেধাজ্ঞা দেয় সরকার। গত 11 জুন মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলের জালে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। এতে পাইকারি বাজারগুলোতে বেড়েছে মাছের সরবরাহ। ফলে সমুদ্রের পাশাপাশি নদী ও চাষের মাছে 20 থেকে 30 টাকা পর্যন্ত দর কমেছে। পাঙ্গাস বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজিতে। এছাড়া তেলাপিয়া 230, শিং 450, পোমা 350 থেকে 400, তুলার ডাঁড়ি 380 টাকা। আর ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা। অবরোধ ছিল 58 দিন, 58 দিনের পরে এখন মাছ সবাই আসতেছে এবং মোটামুটি মানুষ কিনে স্বস্তি পাচ্ছে এবং যে কোনো সবাই কিনতে পারতেছে। এখন পর্যন্ত সাগরের মাছ যথেষ্ট মাঠে আসেনি, এখনও চাষের মাছের দিকে আমাদেরকে কিছুটা ঝুঁকতে হচ্ছে। তবে কিছু মাছ আসে, সে কারণে চাষের মাছের দাম দিনে দিনে একটু কমছে। আড়তদাররা বলছেন, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা এখনো ঘাটে ফেরেননি। জেলেরা মাছ নিয়ে ঘাটে ফিরলে দর আরো কমবে। জেলেরা এখনো সমুদ্র থেকে আসে নাই পর্যাপ্ত পরিমাণ, মাছ আসলে দামও কমবে। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত হেতালিয়া বাদ ঘাটের পাইকারি মাছ আড়তে প্রতিদিন 20 থেকে 25 লাখ টাকার বেচা কেনা হয়। সময় সংবাদ। ইসরায়েল ইরানের সংঘাতের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়তে শুরু করলেও সোমবার কিছুটা কমে এসেছে। এদিকে নিম্নমুখী আছে সিলভারের দামও, তবে বেড়েছে মূল্যবান ধাতু প্লাটিনামের দাম। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী সোমবার সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম 0.10% কমে বিক্রি হচ্ছে $3,429। যদিও সপ্তাহ ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে 3.08%। কমতির দিকে সিলভারের দামও, প্রতি আউন্স সিলভারের দাম 0.23% কমে বিক্রি হচ্ছে $36.22। তবে দাম বেড়েছে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের, প্রতি আউন্সের দাম 0.84% বেড়ে বিক্রি হচ্ছে $12,018। জ্বালানি পরিবহনের 20% নিয়ন্ত্রণকারী হরমুজ প্রণালী বন্ধ হলে এর প্রভাব দক্ষিণ এশিয়া সহ কমবেশি পুরো বিশ্বেই পড়বে। বৈশ্বিক বাণিজ্য অস্থিরতা ও জ্বালানির দাম বৃদ্ধির জেরে বাড়বে জীবনযাপন ব্যয়। তবে এটাও ঠিক গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথ পুরোপুরি বন্ধের সক্ষমতা ইরানের আছে কিনা সেই প্রশ্ন সামনে নিয়ে আসছেন বিশ্লেষকরা। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলায় নাটকীয়ভাবে বেড়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যার কেন্দ্রবিন্দুতে বৈশ্বিক তেল বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। উত্তরে ইরান, দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত ঘেরা হরমুজ প্রণালী উপসাগরীয় অঞ্চলকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে। বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% এই পথ দিয়েই সরবরাহ হয়। তবে চরম পরিস্থিতিতে ইরানের অবকাঠামোতে হামলা বা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিলে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রফতানির পথ কি বন্ধ করে দেবে ইরান? এই প্রণালী যেন ইরানের হাতে থাকা অদৃশ্য বোমার মতো। এমন শঙ্কার মুখে প্রথম ধাক্কায় শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 13% বেড়ে গিয়েছিল। সোমবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম প্রায় $75 গিয়ে ঠেকেছে। হরমুজ প্রণালী দিয়ে যদি জাহাজ চলাচল ব্যাহত হয়, সেক্ষেত্রে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $120 পর্যন্ত উঠতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। তাছাড়া ইরান থেকে তেল সরবরাহ বাধাগ্রস্ত হলে দাম আরও বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA বলছে, হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় 70% ভোক্তা দক্ষিণ এশিয়া, যার মধ্যে আছে বাংলাদেশও। প্রভাব ফেলবে ইউরোপের গ্যাসের বাজারেও, কেননা কাতার হচ্ছে তৃতীয় বৃহত্তম LNG রফতানিকারক, যা বিশ্ব বাণিজ্যের প্রায় 20%। এই গ্যাস রফতানি করা হয় হরমুজ প্রণালী দিয়ে। জ্বালানি ব্যয় বাড়লে ব্যাহত হবে ইউরোপের শিল্প কারখানার উৎপাদন, পরিবহন ও কৃষি খাত। এই পথে পণ্য রফতানি বিঘ্ন হলে বিভিন্ন দেশের কাঁচামাল, ইলেকট্রনিক্স ও ভোগ্যপণ্যের আমদানি দেরি হতে পারে, যার প্রভাব পড়বে সরবরাহ ব্যবস্থায়। বাড়বে জাহাজ চলাচলের বিমা ব্যয়, অর্থাৎ ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের খরচ বাড়বে।
তেল গ্যাসের দাম বাড়ার মানে পুরো দুনিয়া জুড়ে বাড়বে খাবার ও পরিবহন ব্যয়। এর প্রভাব পড়বে মূল্যস্ফীতি তথা জীবনযাত্রার ব্যয়। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সুদ হার বাড়িয়ে দিতে পারে ফেডারেল রিজার্ভ সহ কেন্দ্রীয় ব্যাংকগুলো। পাশাপাশি টালমাটাল অবস্থা হবে বিশ্বের বিভিন্ন পুঁজি বাজারেরও। এরই মধ্যে শুক্রবার ডাও জোন্স 1% বেশি, S&P 500 0.4% এবং ন্যাসড্যাক প্রায় 0.6% পড়ে গিয়েছিল। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় শঙ্কায় রয়েছেন বিনিয়োগকারীরা, যার প্রভাবে সোমবার প্রধান মুদ্রাগুলোর বিপরীতে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এতে দেশগুলোর পণ্য আমদানি খরচ বেড়ে যেতে পারে। এদিকে উত্তপ্ত স্বর্ণের বাজার, স্পট মার্কেটে দাম 3,500 ছাড়িয়ে যেতে পারে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে, কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কিনতে থাকলে আগামী বছরের মাঝামাঝিতে প্রতি আউন্সের দাম উঠতে পারে $4,000। হরমুজ প্রণালী না পেরিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে সমুদ্রপথে কিছুই রফতানি করা সম্ভব নয়। এটি ইরানের হাতে বড় অস্ত্র, কিন্তু বাস্তবে এই পথ পুরোপুরি বন্ধ করে দেওয়ার ক্ষমতা ইরানের নেই বলে মনে করেন বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তিতে কপালে ভাঁজ বাংলাদেশের, দুশ্চিন্তা বাড়বে এলডিসি উত্তরণের পর, নতুন বাজার তৈরির পরামর্শ অর্থনীতিবিদের। সংকট কাটিয়ে রেকর্ড করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর, 11 মাসে 32.5 লাখ কন্টেইনার হ্যান্ডলিং। পোশাক রফতানির লক্ষ্যমাত্রা ধরে রাখায় অর্জন, দাবি ব্যবসায়ীদের। এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের পরও কমছে না খেলাপি ঋণ, বেরিয়ে আসছে আগের সরকারের লুকিয়ে রাখা তথ্য। মার্চ শেষে পরিমাণ 4,20,000 কোটি টাকা। এ ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়ের।